আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাফরিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনগুলো চোখে পড়ছে সেগুলো শুধু জাতীয় পর্যায়ের নয়, বরং অঞ্চলভিত্তিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলছে। যেসব এলাকাকে একসময় নির্দিষ্ট দলের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো, সেখানেও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার মূল কারণ একটাই, বিএনপির ভেতরের বিভাজন এবং বিদ্রোহী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি। প্রথমেই যদি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দিকে তাকানো যায়, তাহলে এই পরিবর্তনের চিত্র সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে। এই দুই বিভাগে মোট ৩৫টি আসন রয়েছে। ঐতিহাসিকভাবে এসব এলাকায় জামায়াত খুব একটা শক্ত অবস্থানে ছিল না, কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে, কারণ এসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় ধানের শীষের ভোট এক জায়গায় থাকছে না। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বিদ্রোহী প্রার্থীরা নিজেরা জয়ী হতে না পারলেও ধানের শীষের অন্তত ১৫ থেকে ২০% ভোট কেটে নিতে পারেন। নির্বাচনের অঙ্কে এই পরিমাণ ভোটই যথেষ্ট কোনো শক্ত অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য। এই ভোট ভাগের সরাসরি লাভ যাচ্ছে জামায়াতে ইসলামী ও তাদের শরিকদের ঘরে। যেসব আসনে আগে জামায়াত কেবল উপস্থিতির জানান দিত, সেসব আসনে এবার তারা মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে। ময়মনসিংহ বিভাগের মতো এলাকায়, যেখানে জামায়াতের জয়ের কোনো ইতিহাস নেই, সেখানেও এবার নতুন করে স্বপ্ন দেখছে দলটি। শেরপুর ১ এবং ময়মনসিংহ ৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি জামায়াত প্রার্থীদের বাড়তি সুবিধা এনে দিচ্ছে বলে মাঠের রাজনীতিতে আলোচনা চলছে। এখন যদি পশ্চিমাঞ্চলের দিকে তাকানো যায়, তাহলে চিত্র আরও স্পষ্ট হয়। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াতের প্রভাব বরাবরই শক্তিশালী ছিল। এসব এলাকাকে জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবেও অনেকে বিবেচনা করেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ বিএনপির অভ্যন্তরীণ কোন্দাল এই ঘাঁটিগুলোকে আরও মজবুত করে দিচ্ছে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ৪টিতে এবং খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ১১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। এর ফলে বহু আসনে ধানের শীষ কার্যত ব্যাকফুটে চলে যাচ্ছে। এই অঞ্চলে ভোট ভাগের প্রভাব শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। যখন ভোটাররা দেখছেন একই মতাদর্শের একাধিক প্রার্থী মাঠে, তখন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেউ হয়তো দলীয় প্রতীকে ভোট দিতে চাইলেও স্থানীয় সম্পর্ক, ব্যক্তিগত পরিচিতি কিংবা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিদ্রোহী প্রার্থীর দিকে ঝুঁকছেন। এতে করে ধানের শীষের ভোট কমছে, কিন্তু সেই ভোট জামায়াতের জন্য নতুন সুযোগ তৈরি করছে। রাজবাড়ী, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন আসনেও একই ধরনের সমীকরণ দেখা যাচ্ছে। এসব এলাকায় বিএনপির ভোট যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ফাঁক দিয়ে জামায়াত ও তাদের শরিকরা ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। অনেক আসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিজে জিততে না পারলেও জামায়াত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় টিকিয়ে রাখছেন। ঢাকা ১৪ আসনের চিত্র উল্লেখযোগ্য। এখানে বিএনপির দুই প্রার্থীর পারস্পরিক লড়াইয়ের সুযোগে জামায়াত প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মাঠ পর্যায়ের তথ্য পাওয়া যাচ্ছে। আগে যেখানে এই আসনটি দুই দলের মধ্যকার লড়াই হিসেবেই দেখা হতো, সেখানে এখন তৃতীয় শক্তি হিসেবে জামায়াত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সব মিলিয়ে অঞ্চলভিত্তিক এই নতুন রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করে দিচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দলীয় শক্তির লড়াই নয়, বরং বিভাজনের রাজনীতি কিভাবে পুরো ফলাফল পাল্টে দিতে পারে তার একটি বড় উদাহরণ হতে যাচ্ছে। যে এলাকাগুলোতে একসময় ফলাফল প্রায় নিশ্চিত বলে মনে করা হতো, সেখানেও এবার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যালট বাক্স খোলার দিন পর্যন্ত।